পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারত। রাত জেগে অপারেশন সিন্দুর পর্যবেক্ষণ প্রধানমন্ত্রী। পাকিস্তানের হামলার আশঙ্কায় কাশ্মীর এবং পাঞ্জাবে ঘুরিয়ে দেওয়া হলো বিমান। বেলা 10টায় সাংবাদিক সম্মেলন ভারতীয় সেনার। ভারতের জল ভারতের স্বার্থে প্রবাহিত হবে এবং ভারতের স্বার্থে বন্ধ হবে বললেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে আজ মক ড্রিল। নাগরিক নিরাপত্তা খতিয়ে দেখতে নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। মহড়া এ রাজ্যেও। সাম্প্রদায়িক অশান্তির ঘটনার প্রায় 1 মাস পর মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী। কটাক্ষ বিরোধীদের। নমস্কার, সুপ্রভাত। আসছি বিস্তারিত খবরে। পহেলগাঁও জঙ্গি হামলার 15 দিনের মধ্যে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান ভারতের। পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর। এই পরিকাঠামো ব্যবহার করে পহেলগাঁওয়ে নাশকতার পরিকল্পনা করা হয়েছিল। ভারতের তরফে জানানো হয়েছে, এই পদক্ষেপ নির্দিষ্ট, সুপরিকল্পিত এবং কখনোই উত্তেজনা বৃদ্ধির জন্য নয়। পাকিস্তানের কোনো সেনা পরিকাঠামোয় হামলা করা হয়নি। লক্ষ্যবস্তু নির্বাচন এবং অভিযান বাস্তবায়নে ভারত যথেষ্ট সংযম প্রদর্শন করেছে। নিরস্ত্র ভারতীয়দের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর ভারত। জঙ্গিদের হামলার জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে বলেও জানানো হয়েছে। সারা রাত জেগে বাহিনীর এই অভিযান মনিটর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পর্যবেক্ষণে সফলভাবে বহাবলপুর, মুরিদকে, তেহরা কাংলা, শিয়ালকোট, বর্নালা এবং মুজফরাবাদের 2টি ও কোটলির 2টি স্থানে হামলা চালায় সেনা। এয়ার স্ট্রাইকের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে হয়নি ভারতকে। অপারেশন সিন্দুর শেষ না হওয়া পর্যন্ত পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। অপারেশন সিন্দুরের খবরে খুশি পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিজনরা। প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি পালনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নিহত শুভম দ্বিবেদীর পিতা। सलाम करता हूं अपने देश की सेना को और धन्यवाद अर्पित करता हूं अपने देश के माननीय प्रधानमंत्री जी को, जिन्होंने देश की 140 करोड़ जनता के मन की बात को समझा। दिल শুভম দ্বিবেদীর স্ত্রী জানাচ্ছেন, তার শহীদ স্বামীর আত্মা শান্তি পেল। धन्यवाद कहूंगी। मैं बहुत छोटी हूँ, उन्हें कुछ भी कहने या नहीं कहने वाली, लेकिन हाँ, जिस तरीके से हमारे पूरे परिवार को उन पे विश्वास था, उन्होंने उसी तरीके से जवाब देके हमारे विश्वास को कायम रखा है। एंड आई एम रियली थैंकफुल। इसलिए श्रद्धांजलि, और शायद वो आज जहाँ पे भी है, आज वो शायद थोड़ी शांति में होगा। শহীদ কৌস্তভ গণবোটের পুত্র আপ্লুত অভিযানের নাম নিয়ে। তার কথায়, জঙ্গিরা শহীদদের স্ত্রীদের বলেছিল প্রধানমন্ত্রীকে খবর দিতে। প্রতিশোধ নিতে সিঁদুরের সম্মান রেখেছেন প্রধানমন্ত্রী। तो ये हल्ला किया, मतलब जो ये हमने प्रतिशोध लिया है इन अटैक्स का, तो ये अभी हम मम्मी को भी ऐसा है कि इन्होंने सही किया है और ये होना चाहिए था। हम सभी इस चीज की प्रतीक्षा कर रहे थे, क्योंकि भारत सरकार के से हम लोग बहुत उम्मीद लगा के बैठे थे और ये उन्होंने सही किया है। और जो नाम इन्होंने सिंदूर दिया है, तो ये भी नाम हम एकदम करेक्ट दिया है, क्योंकि इसमें जो भी औरतें थे, मम्मी थी या असावरी थी या आंटी थे, तो इनके रिस्पेक्ट में या बाकी के जो औरतें थी उनके रिस्पेक्ट में दिया है। और जैसे उन्होंने कहा था कि आप मोदी जी को जाके बताओ हमने औरतों को नहीं मारा है, तो मुझे लगता है ये नाम देके मोदी जी ने इनको रिस्पेक्ट किया है। অপারেশন সিন্দুরের অব্যবহৃত পরেই সতর্কতা ভারতের উত্তর এবং পশ্চিম সীমান্তের। পরিবর্তিত পরিস্থিতিতে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের ওপর দিয়ে বিমানগুলিকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। চণ্ডীগড়, ধর্মশালা, লে, জম্মু, শ্রীনগর ও অমৃতসর সহ উত্তর ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বেলা 12টা পর্যন্ত বন্ধ থাকছে বেশ কয়েকটি বিমান সংস্থার বিমান ওঠানামা। পাশাপাশি ভুজ, যোধপুর, জামনগর, চণ্ডীগড় ও রাজকোট থেকে আসা বিমানগুলির রুট পরিবর্তন করা হয়েছে। আজ বেলা 10টার সময় এক সাংবাদিক সম্মেলনে অপারেশন সিন্দুর সম্পর্কে জানাবে ভারতীয় সেনা। ভারতের তরফে জানানো হয়েছে, এই পদক্ষেপ নির্দিষ্ট ও সুপরিকল্পিত। আরও জানানো হয়েছে, এই অভিযান কখনোই উত্তেজনা বৃদ্ধির জন্য নয়। পাকিস্তানের কোনো সেনা পরিকাঠামোয় হামলা করা হয়নি। লক্ষ্যবস্তু নির্বাচন এবং অভিযান বাস্তবায়নে ভারত যথেষ্ট সংযম প্রদর্শন করেছে।
অপারেশন সিন্দুরের আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মনে করা হচ্ছে, সেনাবাহিনীর প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে এই অভিযান সম্পর্কে তাঁকে অবহিত করেন দোভাল। অপারেশন সিন্দুরের পর নিয়ন্ত্রণ রেখা এবং সীমান্তের একাধিক জায়গায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। এই প্রথম ভারী গোলা বারুদ ব্যবহার করল পাকিস্তান। এতদিন পর্যন্ত সংঘর্ষ বিরতিতে ছোট স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করছিল পাক রেঞ্জার্স, কিন্তু জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দেওয়ার পরই উত্তেজনা বাড়াচ্ছে পাক সেনা। ভারতের জল ভারতের স্বার্থে প্রবাহিত হবে এবং ভারতের স্বার্থে এটি বন্ধ করা হবে। সিন্ধু জল চুক্তিতে ভারতের অবস্থান স্পষ্ট করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। वैसे आजकल तो मीडिया में पानी को लेकर काफी चर्चा चल रही है। बहुत जल्दी समझ गया। पहले भारत के हक का पानी भी बाहर जा रहा था, अब भारत का पानी भारत के हक में बहेगा, भारत के हक में रुकेगा और भारत के ही काम आएगा। তিনি আরো বলেন, ভারত বর্তমানে অন্যতম বৃহৎ প্রতিরক্ষা সামগ্রী প্রস্তুতকারক এবং রপ্তানিকারক দেশ। দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধাস্ত্র 100টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। आज भारत दुनिया का एक बड़ा डिफेंस मैन्युफैक्चरर और एक्सपोर्टर बन रहा है। भारत के डिफेंस प्रोडक्ट्स 100 से ज्यादा देशों में एक्सपोर्ट हो रहे हैं। हमारे डिफेंस एक्सपोर्ट की फिगर भी लगातार बढ़ रही है। देश के पास आईएनएस विक्रांत, आईएनएस सूरत, आईएनएस नीलगिरी जैसी अनेक स्वदेशी युद्धपोत है। इन्हें भारत ने अपने सामर्थ्य से बनाया है। পহেলগাঁয়ে জঙ্গি হানার জবাব দিয়েছে ভারত। প্রস্তুতি ছিল আগে থেকেই, তাই পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বৃদ্ধির আবহে বিভিন্ন রাজ্যকে আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রকের জারি করা অ্যাডভাইজারিতে বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন ব্যবস্থাকে সক্রিয় রাখতে বলা হয়েছে। কোনো আক্রমণ হলে সাধারণ মানুষ, ছাত্রছাত্রীদের ভূমিকা কি হবে সে বিষয়ে প্রশিক্ষণ দিতে বলা হয়েছে। হঠাৎ ব্ল্যাকআউট হলে কি করণীয় তা জানানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভবনগুলিকে কিভাবে শত্রুপক্ষের নজরদারির বাইরে রাখতে হবে সে বিষয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে মানুষজনকে কিভাবে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে তা নিয়েও প্রশিক্ষণ দিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের বিভিন্ন প্রান্তে মক ড্রিল বা মহড়ার প্রস্তুতি নিয়ে রাজ্যগুলির মুখ্য সচিবের সঙ্গে গতকাল বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। স্বরাষ্ট্র মন্ত্রকে এই বৈঠকে নাগরিক সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখা হয়। জম্মু কাশ্মীরের ডাল লেকে আজ মক ড্রিল অনুষ্ঠিত হবে। এসডিআরএফ এর জওয়ানরা মক ড্রিলের প্রস্তুতি সেরে ফেলেছেন। কেন্দ্রের নির্দেশের পর আজ উপত্যকার অন্যান্য জায়গাতেও এই মহড়া চলবে। সারা দেশের 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 259টি জায়গায় মক ড্রিলের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। তার মধ্যে রয়েছে বাংলার 23টি জেলার 31টি স্থান। বাংলায় মহড়া হবে বৃহত্তর কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, মালদা, জলপাইগুড়ি, কালিম্পং, বর্ধমান, বীরভূম সহ মোট 31টি জায়গায়। মহড়ায় অংশ নেবেন জেলা শাসক, জেলা প্রশাসনের আধিকারিক, নাগরিক সুরক্ষাকর্মী ও হোমগার্ড। এনসিসি ক্যাডেট ও স্কুল কলেজের পড়ুয়াদেরও অংশগ্রহণ করতে বলা হয়েছে। পাঞ্জাবে বড়সড় নাশকতা রুখে দিল পাঞ্জাব পুলিশ। যৌথ বাহিনীর অভিযানে 2টি রকেট গ্রেনেড, 2টি আইইডি ডিভাইস সহ অন্যান্য বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। এসবিএস নগরের টিব্বা নাগালকুলার রোডের কাছে জঙ্গল এলাকায় এক অভিযান চলে। পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে নিরাপত্তা ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। সীমান্ত লাগোয়া ভৌগোলিক অবস্থানের জন্য অত্যন্ত সংবেদনশীল এই রেল স্টেশনটি।
আরপিএফ সূত্রে জানানো হয়েছে, স্টেশনে 24 ঘন্টার টহলদারির পাশাপাশি নিয়মিত প্ল্যাটফর্ম ও ট্র্যাক পরিদর্শন চলছে। মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড ও বোমা শনাক্তকারী ইউনিট। ভারত পাকিস্তানের সঙ্গে সব রকম ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ভারত থেকে কোনো তৃতীয় দেশের মাধ্যমেও ওষুধ এবং চিকিৎসা সামগ্রী পাকিস্তানে যাবে না। সব রকম ওষুধ ও রোগ নির্ণয় উপকরণেও নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। পাঠানো হবে না ক্যান্সারের ওষুধও। हम पाकिस्तान के साथ कोई भी ट्रेड नहीं करना चाहते, तो इंडिया से कोई भी एक्सपोर्ट पाकिस्तान का नहीं होगा। इवन ट्रांजिट गुड पाकिस्तान को नहीं जाएंगे और थर्ड कंट्री के गुड्स भी पाकिस्तान को नहीं जाएंगे। रफली हम अगर आप देखिए अप्रैल से जनवरी 2025 के बीच में हमारे कहीं लिटिल ओवर $100 मिलियन का फार्मा को एक्सपोर्ट्स हुआ था, तो अब एक्सपोर्ट पूरी तरह से बंद हो जाएगा। और ये पाकिस्तान के लिए एक चिंता का विषय होगा, बिकॉज इंडियन जो फार्मा है बहुत ज्यादा कॉम्पिटिटिव है। अगर वही फार्मा प्रोडक्ट अगर उनको यूरोप से लेने पड़ेंगे तो उनकी जो कॉस्ट है 400% से करीब 1000% ज्यादा पड़ेगी। तो ये बहुत बड़ा पाकिस्तान के लिए झटका होगा। और इंडियन फार्मा के लिए कोई फर्क नहीं पड़ता, हमारा $24 बिलियन फार्मा का एक्सपोर्ट है। अगर एक मार्केट में हमें $100 मिलियन नहीं मिलता है तो हम दूसरी मार्केट देंगे। हमारे यहाँ डोमेस्टिक मार्केट इतना ज्यादा चल रहा है, तो फार्मा इंडस्ट्री को किसी तरह की चिंता की बात की कोई नहीं है। जनरली जो ह्यूमैनिटेरियन ग्राउंड पर हम फार्मा अलाउ करते थे वो भी हमने बंद कर दिया, बिकॉज पाकिस्तान का एक्ट ही ऐसा है कि इसमें ह्यूमैनिटेरियन का कोई भी चीज नहीं नजर आ रही है। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদেও কড়া নিন্দার সম্মুখীন পাকিস্তান। ইউএনএসসিতে সোমবার এক রুদ্ধদ্বার বৈঠকে পাকিস্তান ভেবেছিল আন্তর্জাতিক সমর্থন নিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করতে পারবে, কিন্তু তারা উল্টে ফেঁসে যায়। ইউএনএসসির সদস্যরা পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করেন। পাকিস্তানকে বেশ কিছু কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই হামলার সঙ্গে লস্কর-ই তৈবা যুক্ত কিনা সে প্রশ্নও করা হয় পাকিস্তানকে। নিচ্ছে একটু বিজ্ঞাপনী বিরতি, পরে রয়েছে আরো খবর। তিনটে কলেজেই অত ভেবো না, ফিস তো দেখো। কি খবর? কি হলো? কি ফিজ নিয়ে টেনশন? রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি। আরবিআই একথা বলে, শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বহরমপুর থেকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিডিও অফিসে পৌঁছন। সঙ্গে ছিলেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি ও জেলা প্রশাসনের কর্তারা। বিডিও অফিসে উপদ্রুত শামশেরগঞ্জের ধুলিয়ান, রানীপুর, লক্ষ্মীপুর প্রভৃতি এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। 28টি পরিবারের হাতে নিজেই ক্ষতিপূরণের চেক তুলে দেন। বাকিদেরও চেক তুলে দেওয়া হবে প্রশাসনের মাধ্যমে। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক অশান্তির দায় বিএসএফ এর ওপর চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ সফরে গিয়ে এমনটাই মন্তব্য করেন তিনি। যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি। কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারোর বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো কয়েকদিনের ঘটনা ঘটত না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে, তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে। বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি, ধুলিয়ান সব, আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অশান্তির পরিবেশ সৃষ্টিকারীদের কোনো কড়া বার্তা দেননি মুখ্যমন্ত্রী। এর থেকে প্রমাণিত তিনি একটি বিশেষ জনগোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করেছেন। এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। একজন মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছে, মুখ্যমন্ত্রীর এই বার্তা শুনে মনে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী বিশেষ এক ধর্মীয় গোষ্ঠীর কাছে কেমন যেন অসহায় লাগছে। মনে হচ্ছে তাদের বিরুদ্ধে তিনি কোনো কিছু বলতে পারছেন, মুখ কেমন যেন জড়িয়ে যাচ্ছে, মুখে জল শুকিয়ে যাচ্ছে।
এইভাবে কি মুখ্যমন্ত্রী কথা বলবে দাঙ্গাবাজীদের বিরুদ্ধে? নাকি বলা উচিত যে দাঙ্গা করলে আপনার বাড়ি ঘর ঘুরিয়ে দেওয়া হবে, বুল্ডোজারকে গুলি খাবেন, দাঙ্গা করলে মাথা ফাটিয়ে দেওয়া হবে, পুলিশ অ্যারেস্ট করবে, এই ধরনের শব্দ দাঙ্গাকারী যারা তাদের বিরুদ্ধে ব্যবহার করা উচিত। এবং মুখ্যমন্ত্রী আসলে পক্ষান্তরে প্রশ্রয় দিচ্ছে তার দলের এই সমস্ত সম্পদকে। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরকে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, একই বৃন্তে দুটি কুসুমের সাজানো চিত্রনাট্য তৈরি আছে। মুখ্যমন্ত্রী বলবেন, জেলায় সবকিছু শান্ত, সবকিছু স্বাভাবিক। মোট ক্ষতিগ্রস্ত পরিমাণ 900-র উপরে, 40 জনকে জোগাড় করতে পেরেছে পুলিশ প্রশাসন। অনেক চেষ্টা করে গোটা 40 লোককে জোগাড় করেছে, বাকিরা প্রত্যাখ্যান করেছে। ও মোথাবাড়ি থেকে ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেদবনা, জাফরাবাদ, লালপুর সব জায়গায় হিন্দু বাড়িতে কালো পতাকা উঠছে। মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুষ্টিকরণ ও ভোটের রাজনীতি করেন। তারই অঙ্গ হিসেবে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক অশান্তির ঘটনার পর প্রায় 1 মাস বাদে তিনি মুর্শিদাবাদ সফরে গেছেন। কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর। ममता बनर्जी वोट की राजनीति करती हैं, लाशों पर, धर्म पर ये वोट की राजनीति करती हैं और तुष्टीकरण की राजनीति करती हैं। बांग्लादेशी, रोहिंग्या सबके लिए रेड कारपेट बंगाल में बिछा के रखी। पूरे बंगाल में हिंदुओं के अंदर एक आक्रोश है। तो 27 दिन बाद ममता बनर्जी घड़ियालू आंसू बहाने के लिए मुर्शिदाबाद पहुंची, औपचारिकता पूरा करने के। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরকে নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বিশেষ একটি সম্প্রদায়কে তুষ্ট করতে তাঁর এই সফর। 8 तारीख को घटना घटा और आज हो गया आपका 5 तारीख को आप जा रहे, तो ये हिंदू तो समझ ही रहे, आपका प्रायोरिटी लिस्ट में हिंदू कहाँ है? नीचे है, इधर ऊपर 30% है, सिर्फ मुसलमान होना है, वो आपका प्रायोरिटी है। आप सिर्फ वोट बैंक के लिए काम करते हैं, मुसलमान के लिए भी आपका कोई भी चिंता नहीं है। মুর্শিদাবাদের ধুলিয়ান জাফরাবাদের জোড়া খুনের ঘটনায় হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার গতকাল কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সিবিআই তদন্তের দাবিতে মামলা করেন। এছাড়াও পরিবারটি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাওয়ার জন্য আবেদন জানান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ব্যক্তিগত কারণে এই মামলা গ্রহণ করেননি। তিনি বলেন, এ বিষয়ে একটি মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রয়েছে এবং তার শুনানি 15ই মে। হাইকোর্টের প্রধান বিচারপতি এই মামলাটি বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন বলে জানালেন আইনজীবী কৌস্তব বাগচি। মুর্শিদাবাদের এই ধরনের এই সাম্প্রদায়িক হিংসার এই গন্ডগোলগুলোকে কেন্দ্র করে এই মামলাগুলো অনারেবল সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে পেন্ডিং। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ সিঙ্গেল বেঞ্চ থেকে মামলাটিকে ডিভিশন বেঞ্চে পাঠালেন। আমরা সমস্ত বিষয়গুলো কোর্টের কাছে তুলে ধরবো, যেভাবে এই পরিবারের উপর অত্যাচার হয়েছে, যেভাবে পুলিশ গুন্ডাদের ভূমিকায় অবতীর্ণ হয়ে এদেরকে তুলে নিয়ে যেতে এসেছে, সাথে সাথে যেভাবে সামর্থ্য দাসকে মিথ্যাভাবে তাকে দিয়ে একটা অভিযোগ করানো হয়েছিল শুধুমাত্র এই ব্যাপারটা থেকে নজর ঘোরানোর জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জোরপূর্বক তাদের পেশ করার জন্য, এই সমস্ত পুলিশের এই অতি সক্রিয়তার বিষয়গুলো আমরা কোর্টের কাছে তুলে ধরব। মুর্শিদাবাদে পিতা পুত্র খুনের তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দ্বারা হওয়া উচিত বলে দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। আদালতের বিষয়ে আমি বেশি কিছু বলবো না, আমি শুধু এটাই চাইবো যে খুনের নিরপেক্ষ তদন্ত হোক। এই যে ঘটনা ঘটেছে তার প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থা দ্বারা তদন্ত হোক এবং সেই তদন্তে কেন্দ্রীয় সংস্থা ছাড়া নিরপেক্ষ সম্ভব নয়। কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা এই হিন্দুদের জীবন বাঁচিয়েছে মুর্শিদাবাদে, সেই বিএসএফ এর গুলি চালনা নিয়ে প্রশ্ন করতে পারে, সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর যাই হোক হিন্দুরা কোনো জাস্টিস আশা করতে পারে না। মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি সহ বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর আক্রমণ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এরই প্রতিবাদে কলকাতার সল্ট লেকে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন দপ্তরের সামনে এক ধর্ণা অবস্থানে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলের নেতা হিন্দু সনাতনী যোদ্ধা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই ওয়াকফ আইনের বিরোধিতা করুন, দেশের নতুন ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে কার্যকর করা থেকে তিনি আটকাতে পারবেন না বলে জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। সব জায়গাতেই লাগু হবে, মুখ্যমন্ত্রী কেন তার বাড়ির অন্য এলাকায় কেউ চাইলেও সেটা আটকাতে পারবে না। সব থেকে বড় কথা হচ্ছে ওয়াকফ আইনে আন্দোলন করার মতো কিছুই নেই। আমি তো একটা সিম্পল প্রশ্ন করতে চাই, ওয়াকফ যে আইনের বিরুদ্ধে এত বড় কথা বলা হচ্ছে, আমি তো মুখ্যমন্ত্রীকে বলছি যে মোদির ওয়াকফ আইন যে পরিবর্তন হচ্ছে সেটা আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছুক্ষণের জন্য এটা খারাপ। তাহলে এতদিন এই ওয়াকফ থেকে কতজন গরিব মুসলমান, মুর্শিদাবাদে খুঁজে বের করুন তো যারা উপকার পেয়েছে, কজন গরিব মুসলমান উপকার পেয়েছে, আর কজন তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এরা উপকার পেয়েছে। তার লিস্ট বের করতে পারেন না। মুখ্যমন্ত্রী তো একসময় ওয়াকফ নিয়ে যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন সিবিআই তদন্তের কথা বলতেন। চিকিৎসায় গাফিলতির কারণে প্রসূতি মৃত্যুর অভিযোগ। এই অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মালদার চাঁচলের এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখান মৃতার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই প্রসূতির যমজ কন্যা সন্তান সুস্থ থাকলেও তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। যদিও রোগীর পরিবারের অভিযোগ অস্বীকার করেছেন চাঁচলের বেসরকারি হাসপাতালের চিকিৎসক অনির্বাণ রায়। অপারেশন করেছিলাম, সিজার করেছিলাম আমি, কিন্তু কর্তব্যের গাফিলতি যেটা বলছে সেটা একদমই ভুল। সেটা কোনো কর্তব্যের গাফিলতি হয়নি। পেশেন্টকে যেরকমভাবে দেখার কথা প্রত্যেকবার অপারেশনের পরে এবং মাঝখানে পেশেন্ট যখন একবার ব্লিডিং হয় সেই ব্লিডিংয়ের ম্যানেজমেন্ট সেটা আমি নিজে দাঁড়িয়ে থেকে করা। পরবর্তীকালে যখন রাত্রিবেলায় তার হার্টে কিছু সমস্যা মনে হয় আমাদের, তখন রাত্রিবেলাকে রেফার করে দেওয়া হচ্ছে এবং সেটা বাড়ির লোকও জানে যে আমি কিরমভাবে দেখেছি বা হসপিটাল তারাও জানে যে আমি কিরমভাবে যখন যা সিচুয়েশন হয়েছে সেগুলোকে সেভাবে ম্যানেজ করছি। কর্তব্যে গাফিলতির জায়গাটা কোনোভাবেই সত্য নয়। গঙ্গারামপুরে প্রসূতি মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমের সামনে বিক্ষোভ প্রসূতির আত্মীয় স্বজনদের। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীধারী থানার পালপাড়া এলাকার বাসিন্দা বিউটি সূত্রধরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। গঙ্গারামপুরের এক নার্সিংহোমে কোনো রকম স্বাস্থ্য পরীক্ষা না করেই রোগীকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন রোগীর আত্মীয় স্বজনেরা। এখানে ভর্তি করার পর 3টার সময় সিজার করবে নিয়ে যাওয়ার কথা ছিল। এখানে আবার 8টার সময় সিজার রুমে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সিজার রুমে নিয়ে যাওয়ার পরে পেশেন্ট খারাপ হয়েছে। তো আমাদের বাড়ির লোকে কাউকে কিছু বলেনি, না বলে তো কাল থেকে নিয়ে গেছে। কাল থেকে নিয়ে যাওয়ার পর এখন এখান থেকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মানে বের করার সময় থেকেই নাক মুখটা ফুটে গেছে। তাহলে পেশেন্টটা আবার এখানেই মারা গেছে। তো এখানে ডাক্তার ভগবানের কাছে এনে ফেলছি পেশেন্টটাকে বাঁচানোর জন্য। এখন ডাক্তার যে পেশেন্টকে মেরে ফেলবে সেটা তো আমাদের জানা ছিল না। পেশেন্টকে হচ্ছে নিয়ে চলে আসছে না ইয়েতে ওটিতে নেওয়ার পর ওরা আমাদেরকে জানাইও নেই কিছু নেই। এখান থেকে কাল দিকে নিয়ে চলে গেছে। কাল দিকে আমরাও পিস চলে গেলাম যা শুনছি এখন পেশেন্ট মারা গেছে। কিভাবে মারা গেল, কিসের জন্য মারা গেল সেটা আমাদেরকে কিচ্ছু বলেনি, এখন অব্দি বলেনি। আমরা ধোঁয়াশার মধ্যে আছি। পেশেন্ট ছিল লেবার পেশেন্ট, ভুল চিকিৎসার জন্য মারা গেছে। এখন কোনোদিন লেবার পেশেন্ট মারা যায় না, এখন আর শোনাই যায় না। আর আমরা নার্সিংহোমে ভর্তি করছি। নার্সিংহোম থেকে কেন কাল দিকে নেওয়া হবে? কাল দিকে থেকে নার্সিংহোমে ট্রান্সফার করে, কিন্তু নার্সিংহোম থেকে কাল দিকে ট্রান্সফার করে আমরা এই প্রথম শুনলাম। আমরা চাইছি একদম ন্যায্য বিচার হোক। ভর্তি করার পরে কিছুক্ষণ থাকার পরে আমি বললাম তাহলে তুমি থাকো, আমি তোমার মাকে আর তোমার বাবাকে ডেকে নিয়ে আসি। তোর মা বাবাকে ডাকতে একটু লেট হয়ে গেছে, এসে দেখে ওকে মানে ওটিতে নেওয়ার ব্যবস্থা করে ফেলছে। ঠিক আছে, তার না ওকে আবার বললাম যে কোনো টেনশন নিও না, শরীরটাকে হাত রাখো, কিচ্ছু হবে না। হ্যাঁ, এইভাবে নিয়ে চলে গেল। আমি ডাক্তারকে বললাম দেখেন ওর তো এরকম সিচুয়েশন, মানে আপনারা সব কিছু ঠিকঠাক মতো করতেছেন তো? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক মতো করতেছেন। এই কথাটা ওটিতে ঢুকছে, সিজারও করে নাই। ঠিক আছে, ওটিতে ঢুকে হয়তো চেক করতেছিল। আমাকে হাবু যেটা বললো, আমরা চেক করতেছিলাম যে মানে যখন ওকে অজ্ঞানটা করবে মানে তার আগে চেক করে নেয়, তো চেক করতে যায় মানে হাতটাল করতে, তাই বলতেছিল। পরে সঙ্গে সঙ্গে বললো যে এখানে হবে না, ওকে আইসিউতে নিতে হবে।
ওখানে যায় কিছুক্ষণ থাকার পরে ডাক্তার এসে বলতেছে নাই। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। সম্পূর্ণ মিথ্যে কথা। আমাদের একটা পেশেন্ট এক্সপায়ার করেছে, ওনাদের একটা এখন একটা ট্রমা অবস্থায় আছে, ঠিক আছে। পেশেন্টটা ভর্তি হয়েছিল 11:30টার দিকে, গাইনি পেশে গাইনোলজির একজন গাইনোর আন্ডারে ভর্তি হয়েছিল, অ্যাডমিশন করেছিল, ঠিক আছে। এবার সেই জন্য গাইনো ডক্টর 2টোর দিকে ওনার ওটি করার জন্য চেক আপের জন্য এসেছিল। চেকের সময় এসে বলে ওখানকার মধ্যে থেকে যে ওনার ব্লাড প্রেশারটা হাই আছে, ওনাকে হসপিটালে হয়তো স্টেবলের জন্য পাঠাতে হবে, ওখানে তোমরা ইয়েতে হসপিটালে রেফার করে দেন, এখানে হবে না, উনি রেফার করে দেন। ওনার না ট্রিটমেন্ট করা হয়েছে, না কোনো অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছে, না কোনো ওটি করা হয়েছে, সিঙ্গেল পিস কিচ্ছু করা হয়নি, ওনাকে কোনো ইউটি করা হয়নি ওখানে। এতে আগামীকাল থেকে রাজ্যে ফের তাপমাত্রা বাড়তে চলেছে। তাপপ্রবাহের সঙ্গেই বাতাসে জলীয় বাষ্প বাড়ার কারণে অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত। 8 তারিখ অনওয়ার্ডস আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন এবং হিট ওয়েভ কন্ডিশনও কিন্তু পেতে পারি। পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকার সম্ভাবনা আছে। কিছু জেলাতে অবশ্যই ঝোড়ো হাওয়ার গতিবেগটা বেশি, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং সেই জেলাগুলো হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। বাকি 30 থেকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে, রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা 19 ডিগ্রি, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ 34 ডিগ্রি, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ 33 ডিগ্রি, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। মালদায় সর্বোচ্চ 36 ডিগ্রি ও সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুর সর্বোচ্চ 36 ডিগ্রি, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 ও 25 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ 36 ডিগ্রি, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ 36 ডিগ্রি, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ার সর্বোচ্চ 36 ডিগ্রি, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার সর্বোচ্চ 37 ডিগ্রি, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে সর্বোচ্চ 36 ডিগ্রি, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ 36 ডিগ্রি, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে সর্বোচ্চ 36 ডিগ্রি, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34.5 ডিগ্রি ও 25.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। রাত জেগে অপারেশন সিন্দুর পর্যবেক্ষণ প্রধানমন্ত্রীর। পাকিস্তানের হামলার আশঙ্কায় কাশ্মীর এবং পাঞ্জাবে ঘুরিয়ে দেওয়া হলো বিমান। বেলা 10টায় সাংবাদিক সম্মেলন ভারতীয় সেনার। ভারতের জল ভারতের স্বার্থে প্রবাহিত হবে এবং ভারতের স্বার্থে বন্ধ হবে, বললেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে আজ মক ড্রিল। নাগরিক নিরাপত্তা খতিয়ে দেখতে নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। মহড়া এ রাজ্যেও। সাম্প্রদায়িক অশান্তির ঘটনার প্রায় 1 মাস পর মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, কটাক্ষ বিরোধীদের। সংবাদ এখন এই পর্যন্ত। এরপর বেলা 11টায় রয়েছে 5 মিনিটে 15টি খবর। নমস্কার।